আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ব্যক্তিগত একটা কাজে এক নতুন শহরে এসেছি, এখানে থাকবো প্রায় 2 সপ্তাহ। আহ, নতুন শহরে এসে সবকিছু একটু নতুন করে সেট করতে হচ্ছে, যে কারণে ভিডিও আপলোড করতে সময়ের একটু হেরফের হচ্ছে। তারপরে আমি চেষ্টা করছি যে অ্যাটলিস্ট দিনে একবার আপনাদের সাথে একটা যোগাযোগ করবার। যাই হোক, আমার কাছে কিছু খবর আছে, আমি খুব দ্রুত বলবো। তার আগে একটু বলতে চাই যে আপনারা আজকে নিশ্চয়ই অনেকে খেয়াল করেছেন যে আজকে বরিশালে সুজনের মানে সুশাসনের জন্য নাগরিক সুজনের বদিউল আলম মজুমদার, সেখানে সুজন বরিশাল শাখার সাথে একটা মিটিং করেছেন এবং তারপরে সাংবাদিকদের সাথে তিনি কথা বলেছেন এবং সেখানে তিনি বলেছেন, আমি তার মানে একটা পত্রিকার হেডলাইন থেকে বলছি যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। যেখানে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে এবং এই বদিউল আলম মজুমদার নিজেও এই ডক্টর ইনুসের যে টোটাল গ্যাংটা রয়েছে তার একজন সদস্য। তো বদিউল আলম মজুমদার আজকে বরিশালে কেন বলছেন যে এই মানে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়? বর্তমানে তো কোনো নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় নেই, তাহলে কি সুষ্ঠু নির্বাচন হবে না বলে আশঙ্কা করছেন তিনি, এবং তার এই আশঙ্কার কথাও তিনি বলেছেন। এবং মানে এই নির্বাচন হবে কিনা সেটা নিয়েও তিনি কথা বলেছেন। তো ইউনূস শিবিরের ভেতরের একজন যখন বলেন এই নির্বাচন হবে কিনা কিংবা এই সুষ্ঠু নির্বাচনের জন্য একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দরকার, তখন আমরা কি মেসেজ পাই? এদিকে আমাদের বাংলাদেশে আমেরিকান যে নতুন রাষ্ট্রদূত বেন্ট ক্রিস্টেনসেন, তিনি এসেছেন এবং এসেই তিনি তার তৎপরতা শুরু করেছেন এবং যতদূর জানি যে তিনি 3জন সুশীল সমাজের 3জনের সাথে আজকে মিটিং করেছেন। তার মধ্যে একজন আবার উপদেষ্টা পরিষদের সদস্য, বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্য। তো তাদের সাথে তিনি মিটিং করেছেন। কি নিয়ে কথা বলেছেন আমি এখনো ঠিক জানি না, কিন্তু আমার ধারণা এই আসন্ন নির্বাচন নিয়েই তিনি কথা বলেছেন। আবার ঠিক একই সাথে আমরা দেখছি যে আমাদের পার্শ্ববর্তী ভারতের সাথে আমেরিকার একটা সম্পর্কের টানাপোড়েন চলছে এবং ট্রাম্প মৌখিকভাবে অনুমতি দিয়েছেন যে ভারতের উপরে ট্যারিফ 50% এখন আছে, সেটাকে নাকি 500% করা হবে। তো এই অবস্থায় ভারতের যে নবনিযুক্ত রাষ্ট্রদূত সার্জিও গা, তিনি গতকাল দূতাবাসে একটি বক্তৃতা করেছেন এবং তিনি বক্তৃতায় বলেছেন যে আমেরিকার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ হলো ভারত এবং তারা একটা প্রযুক্তি কেন্দ্রিক একটা জোট করেছে রিসেন্টলি, প্যাক্স সিলিকা। এই প্যাক্স সিলিকায় তারা এখন ভারতকে চাইছে যে ভারত এখানে জয়েন করুক এবং সার্জিওগা একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে যে তিনি ট্রাম্পের সাথে পৃথিবীর অনেক দেশ ঘুরেছে, তিনি ট্রাম্পের খুব ঘনিষ্ঠ এবং তিনি দেখেছেন যে মোদি আসলে ট্রাম্পের খুব ক্লোজ ফ্রেন্ড। তিনি আরো বলেছেন যে দুইটা বন্ধুর সাথে কখনো কখনো অনেক বিষয়ে মত পার্থক্য হয়, মনোমালিন্য হয়, কিন্তু তাই বলে বন্ধুত্বটা শেষ হয়ে যায় না। সো এই সার্জিও গারের এই অবস্থানটা, যখন আমরা ট্যারিফের এই 500% ট্যারিফ নিয়ে আমরা একটু টেন্স ছিলাম যে সম্পর্কটা কোন দিকে যাচ্ছে, ঠিক সেই সময় সার্জিও গারের এই কথাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এদিকে আমাদের বদিউল আলম মজুমদারের কথা এবং আমাদের যে ব্যান্ড ক্রিস্টেনসেন আসছে নব রাষ্ট্রদূত। এদিকে একমাত্র বিএনপি ছাড়া বাংলাদেশে এখন আর কেউ নির্বাচন যে একদম করতেই হবে, চাইতেই হবে এমন ভাবসাব কিন্তু দেখা যাচ্ছে না। মাঠ পর্যায়েও যতটা তৎপরতা থাকার কথা ছিল কিংবা নির্বাচন কমিশনের কার্যালয়ে যতটা তৎপরতার কথা ছিল সেগুলো কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। সুতরাং এখন যে টেনশন যেটা, সেটা হলো যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে কিনা। এটা নিয়ে আমি কিন্তু বলছি একটা অনিশ্চিত নির্বাচন। এই কথাগুলো বলার একটা কারণ হলো যে আজকে আমার একটা সূত্র আছে যে আমেরিকান এক্স ডিপ্লোম্যাট, তিনি এখন রিটায়ার করেছেন, তার বয়স প্রায় 70। তো তিনি তার সাথে বিভিন্ন আমেরিকার কূটনৈতিক অবস্থান সম্পর্কে আমি মাঝে মধ্যেই কথা বলি। তো তিনি সবসময় কূটনীতির ভাষায় কথা বলেন, হ্যাঁ, যে মেবি হতে পারে, যেটা হয় অ্যানালিসিস। কিন্তু আজকে তিনি একদম সরাসরি বললেন
এই বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে না। তো আমি একটু সারপ্রাইজড হলাম, কারণ এইভাবে একদম স্পেসিফিক এই ভাষায় কথা বলে না। তো আমি বাংলাদেশে আমেরিকান লবির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক মেনটেন করে এরকম দু একজনের সাথে আজকে যোগাযোগ করেছি। সবাই কিন্তু আকারে ইঙ্গিতে ওভাবেই বলেছে যে সম্ভবত 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা হবে না। এবং একজন বললেন যে 20শে জানুয়ারির পর থেকে অনেক কিছু ঘটতে থাকবে, আপনারা জাস্ট অপেক্ষা করেন। এবার আমি একটু গোয়েন্দা সংস্থার লোকজনদের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করলাম। তারা আমাকে কয়েকজন বললো যে স্যার, কি হচ্ছে, কোথা থেকে কি হচ্ছে, আমরা কোনো কিছু ট্রেস করতে পারছি না। আমাদের এই মুহূর্তে নির্বাচনী তৎপরতা, নির্বাচন নিয়ে কাজ করার কথা, কিন্তু আমাদের যেসব অ্যাসাইনমেন্ট দিচ্ছে তার সাথে নির্বাচনের তেমন কোনো সম্পর্কই নাই। সুতরাং আমরা ঠিক এই মুহূর্তে বুঝতে পারছি না কোন দিকে যাচ্ছে। তো এইটা আমার কাছে মনে হলো যে এই নির্বাচন করে ফেলার জন্য যে বিএনপির পক্ষ থেকে একটা তাড়াহুড়া দেখা যাচ্ছে। এমনকি এখন জামাত ইসলামও আর নির্বাচনের ব্যাপারে অত আগ্রহী না। জামাতের একজন নেতা বললেন যে আগে যেসব সচিব টচিব আমাদের দেখলে একেবারে দাঁড়ায় পড়তো, সালাম দিত, তারা এখন যেন আমাদের চেনেই না। পুরো প্রশাসনটাই এখন বিএনপির পক্ষে কাজ করছে। এবং এইভাবে যদি প্রশাসন যদি পক্ষপাতদুষ্ট হয়ে যায়, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড যদি না থাকে, তাহলে ওই নির্বাচনে আমরা যাবো কিনা এটা আমাদের ভাবতে হবে। আর বাংলাদেশের ইলেকশন নিয়ে যখন অনিশ্চয়তা, তখন আমি একটু আন্তর্জাতিক একটা বিষয় বলবো যে আপনার ইরানের একটা সাম্প্রতিক পরিস্থিতি দেখতে পাচ্ছেন। গত 2-3 সপ্তাহ ধরেই সেখানে বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন চলছে। যে আন্দোলনটা অনেকেই বলছে যে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল সেই রেজিম চেঞ্জের আন্দোলন, এবং এই আন্দোলনটা বেশ সিরিয়াস হয়ে গেছে। এবং আমরা ভিডিও দেখেছি যে যারা বিক্ষোভ করছে বর্তমানের সরকারের বিরুদ্ধে, তাদের হাতে অস্ত্র দেখা গেছে, এবং বলা হচ্ছে যে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা নাকি এইসব অস্ত্র সরবরাহ করেছে। তো এই বিক্ষোভগুলো অনেকগুলো শহরে ছড়িয়ে পড়েছে, এবং সেই থেকে যেভাবে আমরা নিউজ পাচ্ছিলাম তাতে মনে হচ্ছিল যে ইরানের যিনি প্রধান খামেনি যে কোনো সময় হয়তো ইরান থেকে চলে যাবেন। কিন্তু আজকে একটা ভিডিও দেখলাম যে আজকে ইরানের সরকার সমর্থকরা রাজপথে নেমেছে, লক্ষ লক্ষ লোক বিভিন্ন শহরের রাজপথে নেমেছে। এবং আজকে কিন্তু এই আন্দোলনকারী যারা বিক্ষোভকারী জেনজি, তাদের কিন্তু আজকে তেমন দেখা যায়নি। সুতরাং এই যে জিনিস, এটা আমি কেন বলছি সেটা বলি যে একটা সরকার, তার প্রধান শক্তি হলো তার রাজনৈতিক সংগঠন। এবং এই ইরানে যখন রাজনৈতিক সংগঠন সরকারের পক্ষে সমর্থনে নেমেছে, তখন কিন্তু আবার পুরো সিনারিও কিন্তু আর আগের মতো একদম ওয়ান সাইডেড নাই, যে সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র। এদিকে আমেরিকা আবার আক্রমণের কথা ভাবছে, তারা আক্রমণ করবে কিনা বিষয়টা জটিল হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের এই গত বছরের আগস্ট মাসে আমরা কিন্তু আওয়ামী লীগকে মাঠে দেখি নাই, এবং খুব পরিকল্পিতভাবেই আওয়ামী লীগ যেন মাঠে না নামে সেই ব্যবস্থা করেছে। এবং সেখানে আমরা একদিকে দেখছি ইরানের সরকারের সমর্থক যে স্পেশাল রিপাবলিকান গার্ড আছে তারা নামছে, আর আমাদের সেনাবাহিনী তারা কিন্তু নামেনি। এবং জেনারেল ওয়াকার একদম শেষ রাত পর্যন্ত কিন্তু মানে মিসলিড করেছেন শেখ হাসিনা সরকার। দল যখন বলেছে তারা সমাবেশ করতে চায়, তারা রাজপথে নামতে চায়, তখন এই ওয়াকার এবং অন্যান্যরা শেখ হাসিনাকে বিভ্রান্ত করেছিল যে রাজপথে নামলে প্রচুর ব্লাডশেড হবে, আপনি আওয়ামী লীগের সবাইকে ঘরে রাখেন, আই উইল টেক কেয়ার বলে জেনারেল ওয়াকার পুরা গেমটা তার হাতে নিয়ে নিয়েছে আওয়ামী লীগের বাইরে। আওয়ামী লীগ আজকে যখন ইরানের এই ঘটনা দেখবে, কিংবা আজকে যখন আত্মমূল্যায়ন করে, তারা কি বুঝতে পারে যে সেদিন রাজপথে আওয়ামী লীগের অনুপস্থিতিটাই এই ষড়যন্ত্র, এই ওয়াকার, ইউনূস এদের যে ষড়যন্ত্র সেটাকে বাস্তবায়নে সহায়তা করেছিল? এর থেকে সব সরকারের জন্য, সবার জন্য টেক হোম মেসেজ হলো যে রাজনৈতিক সরকারের প্রধান ক্ষমতার উৎস হবে তার রাজনৈতিক সংগঠন। আমলা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আর্মি, এরা কখনোই কোনো সরকারকে নিরাপত্তা দিতে পারে না, বরং সময় সুযোগ পেলে এরা পোল্টি খেয়ে যায়, এরা ডলারে বিক্রি হয়। কিন্তু দিনের শেষে যেটি থাকে সেটি হলো রাজনৈতিক সংগঠন। আসসালামু আলাইকুম।
আগামী 12ই ফেব্রুয়ারি যদি সত্যি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে সেই নির্বাচন আসলে নিয়ন্ত্রণ করবে কারা বা কোন শক্তি? যেমন এর উত্তরে আমাদের সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল আমারই একটি পডকাস্টে তিনি মন্তব্য করেছেন, এই নির্বাচন আসলে নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ। কেমন? আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট দিতে যান, সেক্ষেত্রে দলীয় একটি নির্দেশনা থাকবে কোন দলকে ভোট দিতে হবে, বিএনপিকে নাকি জামায়াতকে। তো সেক্ষেত্রে ভোটের ফলাফলের ক্ষেত্রে একটি প্রভাব বিস্তার করবে আওয়ামী লীগের ভোটাররা। আবার যদি ভোট দিতে না যান, এক অর্থে নির্বাচন বয়কট করেন, সেক্ষেত্রে ভোটের উপস্থিতির হার একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে আন্তর্জাতিক পরিমণ্ডলে, খুব স্বাভাবিক। কিন্তু আমি এই বিষয়টিকে, সাংবাদিক মাসুদ কামালের এই মন্তব্যটিকে অনেকখানি সমর্থন করি, মোটামুটি একমত। তবে বরাবরই আমি যে কথাটি বলে আসছি তা হচ্ছে, অন্যান্য আর সব নির্বাচনের মতোই এবারের নির্বাচনও নিয়ন্ত্রণ করবে বিদেশি শক্তি। সেটি যুক্তরাষ্ট্র হোক, ভারত হোক, ইউরোপীয় ইউনিয়ন হোক বা জাতিসংঘেরও নানান ধরনের মন্তব্য হোক, যেভাবে হোক, এখনো আমাদের নির্বাচনগুলো, আমাদের ভাগ্য বিদেশি শক্তির উপরে নির্ভরশীল। আপনাদের একটি বিষয় মনে করিয়ে দিই, 2024-এর 7 জানুয়ারির যে তুমুল বিতর্কিত এবং ন্যাক্কারজনক নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল, তার 3 দিন পর 10 জানুয়ারি ইউরোপীয় ইউনিয়ন একটি বিবৃতি দিয়েছিল নির্বাচনকে মূল্যায়ন করতে গিয়ে। সেই বিবৃতিতে বড় সব রাজনৈতিক দল অংশ না নেওয়ায় নির্বাচনে দুঃখ প্রকাশ করা হয়েছিল এবং 7 জানুয়ারি নির্বাচনে হওয়া অনিয়মগুলোর পূর্ণাঙ্গ তদন্তের আহ্বানও তারা জানিয়েছিল। বিবৃতিতে কি বলা হয়েছিল, একেবারে কোট আনকোট, 7 জানুয়ারি ছিল রোববার, তাই সেখানে উল্লেখ ছিল যে গত রবিবার বাংলাদেশে যে সংসদীয় নির্বাচন হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন তা লক্ষ্য করেছে এবং গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার ও আইনের শাসনের ভিত্তিতে ইইউ ও বাংলাদেশের যে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব তা পুনর্ব্যক্ত করছে। একই সঙ্গে ওই নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ না নেওয়ায় ইউরোপীয় ইউনিয়ন দুঃখ প্রকাশ করছে। ইউরোপীয় ইউনিয়ন এই বিবৃতি দেওয়ার আগে 7 জানুয়ারির পরপরই আলাদা আলাদা বিবৃতি দিয়েছিল যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। তারা কি বলেছিল? তারা বলছিল যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড মেনে অনুষ্ঠিত হয়নি বলে তারা মনে করে। এবং এই যে মানদণ্ড বলতে আন্তর্জাতিক মানদণ্ড বোঝানো হয়েছে, সেই মানদণ্ডের অন্যতম পরিমাপক কি ছিল? তারা যেটি বরাবরই সবসময় বলে আসছিল, অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে। অংশগ্রহণমূলক বলতে অন্তত বিশেষ বিশেষ বড় রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ। তৎকালীন বাংলাদেশে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের যে দৌড়ঝাঁপ, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তার যে পরামর্শ বা বিভিন্ন ধরনের আলোচনা, সেখান থেকে দুটো বিষয় ছিল। একটা হচ্ছে ওই নির্বাচনে যেভাবে হোক বিএনপি সহ অন্যান্য সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করা, অথবা তা না করতে পারলে যাতে এ ধরনের নির্বাচন না হয়, সেটাই তো করা হয়েছিল। কিন্তু এখন এসে তারা কি বলছে? এখন এসে তারা সম্পূর্ণ ভুল পাল্টে দিয়ে আসছে। জাতিসংঘ থেকে শুরু করে পশ্চিমা রাষ্ট্রগুলো, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়ন, তারা কি বলছে যে আমাদের দৃষ্টিকোণে অন্তর্ভুক্তিমূলক অর্থ হচ্ছে বা অংশগ্রহণমূলক অর্থ হচ্ছে বাংলাদেশের সব সামাজিক দলের অন্তর্ভুক্তি। সামাজিক দল, রাজনৈতিক দল বলছে না। যেমন নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, ধর্মীয় সংখ্যালঘু এবং আঞ্চলিক দল। অংশগ্রহণমূলক বলতে আমরা বুঝিয়েছি বিশ্বাসযোগ্য ভোটারের উপস্থিতি। শেখ হাসিনা যে কথাগুলো বলতেন তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, বিএনপি আসবে না, তাহলে অংশগ্রহণমূলক কিভাবে হয়, সাংবাদিকরা এভাবে প্রশ্ন করেছিলেন। তিনি বলেছেন যে অংশগ্রহণমূলক বলতে আমি তো জনগণের অংশগ্রহণকে বুঝি। যাই হোক, তো এখন এসে পশ্চিমারা যে অন্তর্ভুক্তি এবং অংশগ্রহণমূলক ব্যাখ্যা দিচ্ছে, সেটা কি আগের অবস্থান থেকে সরে এসে নতুন কোনো ব্যাখ্যা? এমন প্রশ্ন করা হয়েছিল ইউরোপীয় ইউনিয়নের
পর্যবেক্ষক দলের যে প্রতিনিধিরা এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন তাদের কাছে গত রোববার একটি অনুষ্ঠান শেষে সেখানে প্রতিনিধি দলের যিনি নেতৃত্ব দিচ্ছেন ইয়াবস, তিনি বলছেন অন্তর্ভুক্তিমূলক বলতে সবকিছু বুঝিয়েছি, নাগরিকদের ভোট দিতে পারা এবং গণনার স্বচ্ছতা, আর অংশগ্রহণমূলক হচ্ছে আমরা সবাই জানি দলের নিবন্ধন একটি বিষয়। মানে এখন বলছে দলের নিবন্ধনকৃত রাজনৈতিক দলগুলো একটি বিষয় ইনিয়ে বিনিয়ে বলছে। তবে তিনি বলছেন যে আমরা জানি বিষয়টি বাংলাদেশে ঐতিহাসিকভাবে একটি জটিল বিষয়, বিশেষ করে জাতীয় সমঝোতা ও বিচারের মতো বিষয়গুলো রয়েছে। আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করব না। নির্বাচনে ভোটার উপস্থিতি যদি এটি প্রভাব ফেলে তবে তা আমরা আমলে নেব। মানে তারা একেবারে সুর চেঞ্জ করে দিল। এর আগে আপনাদের মনে আছে যে 2025 সেপ্টেম্বরের সম্ভবত 4 তারিখে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বাংলাদেশের গুইন লুইস, তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে অংশগ্রহণমূলক নির্বাচন প্রসঙ্গ এড়িয়ে এই নির্বাচন সম্পর্কে যে মন্তব্যটি করেছিলেন তা কেমন ছিল? তিনি বলছিলেন যে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন দেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনকে সহায়তা ও নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জাতিসংঘের পূর্ণ সমর্থন রয়েছে। অর্থাৎ এখানে অংশগ্রহণমূলক শব্দটি নেই। পিটার হাস যখন খেয়ে না খেয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করছিলেন 7 জানুয়ারি নির্বাচনের আগে, তখন থেকেই একটি মন্তব্য আমি করে আসছি, যারা আমার ভিডিও নিয়মিত শোনেন নিশ্চয়ই খেয়াল আছে আপনাদের, বা এখনো বলি, পশ্চিমারা কখনো নিজের খেয়ে বনের মোষ তাড়ায় না। তারা যে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছিল এটির পেছনে অবশ্যই কোনো কারণ আছে। কারণগুলো তো পরে দেখা গেল তারা আওয়ামী লীগের পতন চায় বা আওয়ামী লীগকে হারাতে চায়। এখন যেমন তারা অংশগ্রহণমূলক নির্বাচনের সংখ্যা পরিবর্তন করেছে, তখন ধরে নিতে হবে এবারও বাংলাদেশের নির্বাচনে তাদের প্রভাব বিস্তার তারা করতে চাইছে, বিশেষ উদ্দেশ্য তাদের রয়েছে। একই কথা বলা যায় অবশ্যই ভারতের ক্ষেত্রেও। এখন কি ধরনের প্রভাব? জামাত সহ এনসিপি তারা এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের কাছে, মানে পর্যবেক্ষক দলের প্রতিনিধিদের কাছে বলেছে যে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই, আরো অনেক ধরনের অভিযোগ তাদের কাছে যাবে, তারা পর্যবেক্ষণ করবে এবং নিশ্চয়ই একটা মেকানিজম আছে। নির্বাচন একটি চাই, হয়তো এই মুহূর্তে যুক্তরাষ্ট্র, ভারত সবাই চায়, কিন্তু সেই নির্বাচনের রাষ্ট্রগুলো বা পশ্চিমা শক্তি বা এদিকে ভারত যাই বলে না কেন, তারা তাদের মতো করে পছন্দসই দল যাতে নির্বাচনে জয়ী হতে পারে সে চেষ্টাই করবে, এবং তার নানান ধরনের মেকানিজম, তার নানান ধরনের প্লট অবশ্যই তাদের পরিকল্পনায় রয়েছে। মুদ্রা কথা, এই নির্বাচন আর সুষ্ঠু, নিরপেক্ষ কিংবা অংশগ্রহণমূলক যেটি বলি না কেন, কোনোটি হচ্ছে না। যদি কিনা হয়